যে কোনো নারী বা মেয়ের জীবনে গর্ভাবস্থা তার জীবনের সবথেকে সুন্দর একটা সময় বলা যেতে পারে, কিন্তু সেই সময়টাতে একজন নারী বা মা যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু তার গর্ভস্থ শিশুকে সুস্থভাবে সে পৃথিবীতে নিয়ে আসতে পারবে না। সুতরাং এই সময়টাতে একজন গর্ভবতী মায়ের যত্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই নেভিয়েন। আপনাদের সাথে আছে আমি নুসরাত দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের যত্ন। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মেহেরুন্নেসা, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান গাইনি ও প্রসূতি বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটাল। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকেও স্বাগত, আর টিভির দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। ম্যাম, যেটি প্রথমেই বলছিলাম যে নারীদের জীবনে তো গর্ভাবস্থা খুব চমৎকার একটা সময় আমরা বলতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়। আপনার কাছে একটু প্রথমেই জানতে চাইবো যে এই নিরাপদ মাতৃত্বকে নিশ্চিত করার জন্য একজন গর্ভবতী মায়ের সর্বনিম্ন কতবার আসলে যেটাকে আমরা বলি এন্টিনেটাল কেয়ার, সেই এন্টিনেটাল কেয়ার আসলে কতবার হওয়া উচিত? এন্টিনেটাল কেয়ার তো আছেই, তাছাড়া গর্ভবতী হওয়ার আগের থেকে কিন্তু কেয়ারটা নিতে হবে। কে ফিট প্রেগনেন্সি নেওয়ার জন্য, কে না, সেটা কিন্তু বিশেষ একটা জরুরি ব্যাপার। তারপর যখন সে প্রেগনেন্সি হয়েই যাবে, হয়ে যাওয়ার পরে আইডিয়ালি 13 ভিজিট বলি আমরা, কিন্তু এখন যারা একেবারে, আমাদের দেশে তো এটা সব জায়গায় সম্ভব না, যারা একেবারেই পারবে না তারা অন্তত 4টা ভিজিট নিবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রিকমেন্ডেশন আছে যে ওরা দেখে যে 4টা ভিজিট অ্যাটলিস্ট দিলেও ম্যাটারনাল মর্টালিটি কিছুটা কমে আসে। ম্যাম, এখন আপনার কাছে একটু জানবো, আমরা যতটুকু জানি যে প্রেগনেন্সিতে অনেক ধরনের ভিটামিনস, মিনারেলস গ্রহণ করতে হয় মা এবং শিশুর সুস্থতার জন্য। একটু জানবো যে ক্যালসিয়ামের চাহিদাটা তখন কেন এত বেশি বৃদ্ধি পায়? প্রেগনেন্সিতে আসলে ক্যালসিয়ামের পরিমাণ অনেক ডিমান্ড বেড়ে যায় মায়ের, কারণ কি মায়ের থেকে কিন্তু পুরো জিনিসটাই, একটা বাচ্চা হবে তার প্রথম থেকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু মায়ের থেকে নেয়, স্পেশালি হাড্ডি, বোনস অ্যান্ড জয়েন্ট, ডেন্টাল, দাঁতের, তারপরে কিছু কিছু নার্ভাস অ্যাক্টিভিটি, তারপরে মাসেলের অ্যাক্টিভিটি, কন্ট্রাক্টিভিটি, সব কিছু কিন্তু এই ক্যালসিয়ামের উপর ডিপেন্ড করে। এবং যত বাচ্চা গ্রো করতে থাকে ক্যালসিয়ামের চাহিদাটাও কিন্তু অত বেড়ে যেতে থাকে। প্রথম ফার্স্ট ট্রাইমাস্টারের থেকে সেকেন্ড ট্রাইমাস্টারের ডিমান্ডটা অনেক বেশি, কারণ তখন মেইন ডেভেলপমেন্টটা শুরু হয় এবং খুব র্যাপিডলি গ্রো করতে থাকে বোন, জয়েন্ট, দাঁত, এগুলা যেগুলোতে ক্যালসিয়ামের পরিমাণ যেখানে দরকার হয় সেই সব জায়গায়। তারপরেও ক্যালসিয়ামের অন্য অন্য কাজও আছে প্রেগনেন্সিতে, যেমন ক্যালসিয়াম যদি কমে যায় তখন দেখা যায় যে মায়ের অনেক রকম সমস্যাও দেখা যায়। সেজন্য ক্যালসিয়ামটার ডিমান্ড বাড়ার সাথে সাথে সেগুলোও দেখতে হয়, কমপ্লিকেশন যাতে না হয় সেটার পরিমাণটাও আমাদের অ্যাসিস্ট করে ক্যালসিয়ামটা দিতে হবে। আচ্ছা, তার মানে প্রেগনেন্সিতে গর্ভবতী মায়েদের ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করা এবং সেই সাথে সাপ্লিমেন্ট গ্রহণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ভ্রূণের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ভ্রূণের তো ওটাই বললাম যে ভ্রূণেরই তো মেইন দরকার, কারণ মায়েরও দরকার, কারণ ভ্রূণ তো মায়ের থেকেই নেবে। মাকে আগের থেকেই, ওটা আমি যেটা আগে থেকে বলেছি, মাকে কিন্তু আগেই নিউট্রিশনটা ম্যালনারিশড হলে হবে না। মায়ের ক্যালসিয়ামের পরিমাণ, মায়ের ভিটামিন ডি এর পরিমাণ, এগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে প্রেগনেন্সি হওয়ার আগেই। তারপরে যখন মা প্রেগনেন্সি হবে তখন কিন্তু আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে। প্রথমে আমরা চেষ্টা করি ডায়েট, কিন্তু ডায়েট দিয়ে কিন্তু আসলে হয় না সব সময়, কারণ অনেক বেশি ডিমান্ড, 1000 থেকে 1200 মিলিগ্রামের মতো লাগে প্রেগনেন্সিতে, 1500 মতো বলা যায়। কিন্তু শুধু ডায়েটের মাধ্যমে এটা কিন্তু সম্ভব না, সাপ্লিমেন্ট অবশ্যই দিতে হবে সেই ক্ষেত্রে মাকে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দেখি যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, আয়রনের ঘাটতি থাকে। আমি স্পেশালি একটু ক্যালসিয়ামের কথাই জানতে চাইবো যে প্রেগনেন্সিতে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় সেক্ষেত্রে আসলে মায়ের কী ধরনের ক্ষতি হতে পারে, বা গর্ভস্থ যে ভ্রূণটি রয়েছে, বাচ্চাটি রয়েছে, তার কী ধরনের ক্ষতি হতে পারে? আচ্ছা, যে কোনো ডেফিসিয়েন্সিতে আমরা বলবো যে এই যে মাথা ঘুরে, বমি বমি ভাব, দুর্বল লাগে, কিছুই ভালো লাগে না, এরকম একটা জিনিস তো থাকেই। তার সাথে যেরকম এই যে বোনস পেইন, হাড্ডির ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে হাঁটুর ব্যথা, বলতেই থাকে মায়েরা এই ব্যথা সেই ব্যথা, এখানে টান লাগে, এখানে একটু মাসেল ইয়ে লাগে, এটা কিন্তু হয়ে থাকে মায়ের জন্য। যেটা মা কিছু খেতে পারে না সেরকমও হয়।
আর আরও বেশি কমে গেলে কি হয়, মায়ের ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা থাকে, মায়ের ইক্লামশিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এই যে ক্যালসিয়ামের সাথে কিন্তু মায়ের অনেক কিছু জড়িত। আর বাচ্চার বেলায় বলবো যে বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা আমি বলছি যে হাড্ডির বোনস অ্যান্ড জয়েন্ট যেগুলো বাচ্চার হয়, টিথ ডেভেলপমেন্ট, বাচ্চার নার্ভাস, তারপর মাসেল, যেটা মায়ের ডেভেলপমেন্টের বাচ্চার ওইগুলো ডেভেলপমেন্টের জন্যই ক্যালসিয়ামের দরকার হয়। কিন্তু যদি এগুলো না হয় তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট ঠিক মতো হবে না, বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হবে। যখন যত মাসের হওয়া দেখা যাবে যে বাচ্চা আইইউজিআর হয়ে যায়, গ্রোথ ডেভেলপমেন্ট হয় না। আবার বাচ্চা হওয়ার পরেও কিন্তু সমস্যা থেকে যায়, দেখা যাচ্ছে বাচ্চার হাইপোক্যালসিমিয়া হয়, ক্যালসিয়াম কমে গিয়ে বাচ্চার অনেক সময় খিঁচুনিও হয়। এগুলার সমস্যা দেখা যায় মা এবং বাচ্চা দুজনেরই। আচ্ছা, আমরা তো ক্যালসিয়ামের কথা জানলাম, ভিটামিন ডি সম্পর্কে একটু জানতে চাই। আমরা যতটুকু জানি যে ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি এর একটা সম্পর্ক রয়েছে। খুবই সুন্দর এবং খুবই সুন্দর সম্পর্ক ক্যালসিয়াম আর ভিটামিন ডি। ভিটামিন ডি আর ক্যালসিয়াম প্যারালালি, সোজা কথা, আমরা যত ক্যালসিয়াম দিই, যত ক্যালসিয়াম, ভিটামিন ডি রোল কিন্তু সব জায়গায়। ক্যালসিয়াম অ্যাবজর্পশন থেকে শুরু করে ক্যালসিয়াম যে বোনে ডিপোজিট হবে, বোন ডেভেলপ করবে, সেখানেও কিন্তু ভিটামিন ডি এর রোল আছে। শুধু কিন্তু একা একা ক্যালসিয়াম কিছুই করতে পারো না। আমরা ক্যালসিয়াম দিয়ে যাচ্ছি, কিন্তু মায়ের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, সেখানে কিন্তু ওর অ্যাবজর্পশনও হবে না, ওই ক্যালসিয়াম কোনো কাজও করবে না। একটু জানতে চাইবো, যেটা কমনলি দেখা যায় গর্ভবতী মায়েদের, ইউরিন ইনফেকশন। সো ইউরিন ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য বা যদি কারোর ক্ষেত্রে হয়েও যায়, সেটিকে আসলে কিভাবে আপনারা ট্রিটমেন্ট করে থাকেন? আমরা যতটুকু জানি যে আপনারা চেষ্টা করেন যে ডিউরিং প্রেগনেন্সিতে অ্যান্টিবায়োটিক যতটুকু কম খাওয়া যায় বা অ্যাভয়েড করা যায়। আচ্ছা, আমরা যেটা করি যে মাকে কিন্তু অপটিমাম একটা নিউট্রিশন তো মেনটেন করতে হয়, পানির পরিমাণটা একটু বেশি খেতে হবে। আমরা সবসময় দেখি যে মেয়েরা বিশেষ করে পানি খেতে চায় না, কোথাও বাইরে যাবে তো টয়লেটের সমস্যা, এটা না, যে কোনো কারণে হোক পানি একটু কমই খেয়ে থাকে। কিন্তু আমরা অ্যাটলিস্ট 10 to 12 গ্লাস পানি খেতে হবে, 10 থেকে 12 গ্লাস, 3 লিটার ফ্লুইড আমরা বলি যে এটা খাবে, স্পেশালি প্রেগনেন্সিতে। কারণ কি, প্রেগনেন্সিতে একটা হরমোন বাড়ে প্রজেস্টেরন, ওটা কি করে, স্ট্যাসিস করে, অত বেশি কিন্তু ফ্লোটাকে কমায় দেয়, ইউরিনারি ফ্লোটাকে, ওই পুরো কিডনি ইউরেটার ব্লাডার দিয়ে যে আসে সেটা একটু কমে যায়। তার জন্য কি করতে হয়, তাকে ইউরিনে কিন্তু সমস্যা হয়ে থাকে, স্টেসিসে ইউরিন ইনফেকশন সম্ভাবনা থাকে। যত বেশি ফ্লাশ আউট হয়ে যাবে তত বেশি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনা কমে যাবে। সেই জন্য পানির পরিমাণটা বেশি খাবে, আর ফ্রিকুয়েন্টলি সে ওয়াশ রুমে যাবে, যাতে করে ইভাকুয়েশন হয়ে যায় ব্লাড। আচ্ছা, এক্ষেত্রে হাইজিনটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? হাইজিন তো অবশ্যই থাকতে হবে। হাইজিন মানেই হচ্ছে বাউল ব্লাডার ক্লিয়ার রাখতে হবে সবসময় আর কি, এই হাইজিনটাই হচ্ছে মেইন। আমরা আবার একটু ক্যালসিয়ামের দিকে একটু ফিরে আসি। যেমন ক্যালসিয়াম আমরা অনেকেই গ্রহণ করছি, কিন্তু ডোজ কতটুকু থাকবে সেটা কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি না। হ্যাঁ, এটা এত বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস যে ক্যালসিয়াম আমরা কখন খাবো, কতটুকু সময় খাবো, কার সাথে খাবো, কোন ড্রাগের সাথে খাবো। আমরা কিন্তু যে কোনো মেডিসিন খাওয়ার আগে কিন্তু এটা চিন্তা করতে হবে। ক্যালসিয়ামের বেলায় ঠিক তাই। আমরা কিন্তু শুরু করলে, আমরা ফার্স্ট ট্রাইমাস্টারতে প্রথম 3 মাস থেকে আমরা ইউজুয়ালি শুরু করি না, আমরা 14 উইকস থেকে 12 উইকস থেকে করি, যখন মায়ের নওশিয়া ভমিটিংটা কমে যায়। কারণ ক্যালসিয়াম খেলে অনেকেরই কিন্তু ইনটলারেন্স হয়, এই জন্য এটাকে খাওয়ার একটা নিয়ম আছে যে এটা খাবে হচ্ছে ঠিক উইথ ফুড। আমরা ফুল স্টমাকেও বলবো না, উইথ ফুড। যখন আমরা খাবো ঠিক তখনই আমরা খাবো। এটা অ্যাসিড মিডিয়াতে ভালো অ্যাবজর্পশন হয়, এবং এটার সাথে যখনই ওই যে আমরা বলছি ভিটামিন ডি, এটা কিন্তু খুবই জরুরি। ভিটামিন ডি, ভিটামিন সি, এগুলো কিন্তু আমরা ক্যালসিয়ামের সাথে দিয়ে থাকি, যাতে করে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা ভালো হয়। এবং আজকালকার প্রিপারেশনগুলোর মধ্যে একসাথেই কিন্তু লাকিলি যে একসাথেই তারা প্রিপারেশনটা তৈরি করে থাকে, যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সব একসাথে থাকে, যার জন্য অ্যাবজর্পশনটা ভালো হয়। আর আয়রনের সাথে কখনো আমরা ভিটামিন ডিটা, ক্যালসিয়ামটা খাবো না। এটা হচ্ছে একটা লেসন যে একসাথে দুইটা দিলে কিন্তু কোনোটারই কাজ হবে না। এটা একটাকে সিলেক্ট করে অ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করে, যার জন্য আয়রন অ্যাবজর্পশন হবে না, ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। সুতরাং ক্যালসিয়াম এবং আয়রনের, যেহেতু আমরা জানি প্রেগনেন্সিতে আয়রনও আমরা দিয়ে থাকি, তার মানে আপনি বলছেন যে আসলে সাপ্লিমেন্ট নেওয়ার জন্য আসলে আলাদা আলাদা করে নিতে হবে। ম্যাম, এই বিষয়গুলো আমরা আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV স্বাস্থ্য বিষয় নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন।
ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়েন। ম্যাম, আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্টের কথা বলছিলেন, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সাপ্লিমেন্ট অনেকে নিতে পারে না, অনেকের কনস্টিপেশনের প্রবলেম হয় বা অনেকের খেতে প্রবলেম হয়। সেক্ষেত্রে তো তিনি খাবার থেকেও ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন, ফুড সোর্স থেকে। হ্যাঁ, অবশ্যই। প্রথমে আমরা খাবার কথাই বলি। যারা খেতে পারবে, স্পেশালি প্রেগনেন্সিতে তো আমরা জানি অনেক ডিমান্ড বেড়ে যায় ক্যালসিয়াম কন্টেনিং ডায়েটগুলো সে খাবে। যেমন দুধ খাবে, পনির খাবে, দই খাবে। এগুলোর মধ্যে কিন্তু অনেক পরিমাণে ক্যালসিয়াম আছে। ছোট মাছ, কিছু কিছু সবজি, শাকসবজি, এগুলোর মধ্যেও কিন্তু ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে। আচ্ছা। সুতরাং এগুলো তো অবশ্যই সে খাবে। আমরা প্রতিদিন প্রেগনেন্সিতে বলিও যে আপনি 1 গ্লাস দুধ খাবেন, একটা ডিম খাবেন, যে কোনো একটা ফ্রুটস খাবেন। এগুলোর মধ্যে অনেক কিছু ভিটামিন মিনারেলস থাকে। ক্যালসিয়াম দুধে এবং ডিমে অনেক পরিমাণেই থাকে। আর এগুলো ইউজুয়ালি আমি বলতে চাচ্ছি এটা যে শুধু খেলে হয় না প্রেগনেন্সিতে, এগুলো খাবে, তার সাথে সাপ্লিমেন্ট ডাক্তার যেভাবে দিবে সেটাও সে নিবে। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ছাড়া এত ডিমান্ড পূরণ করা সম্ভব না শুধুমাত্র ডায়েটে। ম্যাম, আপনি বলছিলেন যে ক্যালসিয়াম এবং আয়রন দুটো সাপ্লিমেন্ট একসাথে গ্রহণ করা উচিত নয়, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আসলে এই বিষয়টা আমরা জানি না বা আমাদের অজানার মধ্যে থেকে থাকে। সো একজন গাইনোকোলজিস্ট হিসেবে কি আসলে এটা আপনারা আগে থেকেই রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকেন বা কাউন্সিলিং করে থাকেন কিনা? হ্যাঁ, আমরা কিন্তু এটা বলে থাকি যে আপনি ক্যালসিয়াম এবং আয়রন একসাথে খাবেন না। এবং আমরা ক্যালসিয়ামটা আমরা ওইভাবেই দিয়ে থাকি, সকালে রাতে ক্যালসিয়াম খাবেন আর দুপুরবেলা আপনি আয়রনটা খাবেন, বা রাতের বেলা আয়রনটা যখন খাবেন মানে অ্যাটলিস্ট 2 to 3 আওয়ার্স গ্যাপ থাকবে। সুতরাং আমরা ইউজুয়ালি ক্যালসিয়াম 2 বার দিই, আয়রন আমরা অবশ্য একবারই দিই বেশিরভাগ সময়ে। যদি 2 বার দেওয়া হয় ওইভাবে আমরা ভাগ করে দিই, পেশেন্টকে বুঝিয়ে বলি যে দুইটা অবশ্যই একসাথে খাবেন না। আচ্ছা। সত্যি কথা বলতে ওটা আগেই বলেছি যে আয়রনটা ক্যালসিয়ামটা একটু অ্যাসিড মিডিয়াতে বেশি ভালো অ্যাবজর্পশন হয়, সেজন্য ওটা ভরা পেটে খাবে, খাওয়ার সাথে খাবে। আর আয়রনটা কিন্তু আমরা এমটি স্টমাকে খেলে ভালো হয়, খাবার 2 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে, তাহলে তো এটা ওভারল্যাপিংও হয় না, দুইটার অ্যাবজর্পশনও ভালো থাকে। আমাদের যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে গর্ভবতী মায়েদের যত্ন, তো আমরা আজকে বিশেষ করে চেষ্টা করব যে সাপ্লিমেন্ট নিয়েই আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন জানার জন্য। ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং আয়রন, এই সাপ্লিমেন্টগুলোর বাইরে আর কি কি ধরনের সাপ্লিমেন্ট আপনারা সাধারণত প্রেগনেন্ট মায়েদেরকে সাজেস্ট করে থাকেন? আমরা প্রথম যেমন ফার্স্ট ট্রাইমাস্টারে আমরা কিন্তু ফলিক অ্যাসিড দিয়ে থাকি। ফলিক অ্যাসিড যে মা প্রেগনেন্সি নিবে সে 3 মাস আগের থেকেই কিন্তু ফলিক অ্যাসিড খাওয়া শুরু করবে, আর ফার্স্ট 3 মান্থসে তো নিবে। এটার কিন্তু উপকারিতা অনেক। এটা কিন্তু অনেক কিছু মানে প্রেগনেন্সি হওয়ার জন্য, ইমপ্লান্টেশন হওয়ার জন্য, প্লাসেন্টাল বেড ফর্মেশনের জন্য সব জায়গায় কিন্তু ফলিক অ্যাসিডের রোল অনেক অনেক বেশি এবং গুরুত্ব অনেক বেশি। কিছু কিছু কনজেনিটাল অ্যানোমালিও বাচ্চার কিন্তু হয় না, সেই জন্য আমরা এটা কিন্তু ফার্স্ট ট্রাইমাস্টারে। আর ক্যালসিয়াম আয়রন তো পুরো প্রেগনেন্সি। এবং আমরা যতটুকু ফলিক অ্যাসিড সম্পর্কে জানি যেটা ভ্রূণের ব্রেন ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত, একদম নিউরাল টিউব ডিফেক্ট হয় না, প্রিভেনশন হয় ব্রেন ডেভেলপমেন্টের, সব কিছুতেই এটা কিন্তু অনেক জরুরি। আর অন্য অন্য ভিটামিন বলতে আয়রন ক্যালসিয়াম তো আছে, তারপরে ভিটামিন বি, মাল্টিভিটামিন, ফসফরাস, ক্যালসিয়াম সব কিছু কিন্তু অনেক দরকার আছে। আচ্ছা, আমরা যদি একটু গ্রামাঞ্চলের প্রেগনেন্ট মায়েদের কথা বলি, আমরা তো জানি যে শহরাঞ্চলে যারা রয়েছে তারা রেগুলার বেসিসে ফলো আপে কিন্তু যাচ্ছে এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু তারা পাচ্ছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে যারা বসবাস করে তাদের পক্ষে রেগুলার বেসিসে, যেটা আপনি বলছিলেন যে WHO গাইডলাইন অনুযায়ী মিনিমাম 4টা ফলো আপ তাদের দরকার এন্টিনেটাল, কিন্তু গ্রামে কিন্তু সেই বিষয়টা আসলে তাদের জন্য মেনটেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বিভিন্ন আর্থসামাজিক কারণে। আপনার তাদের প্রতি কি পরামর্শ যে আসলে তারা কিভাবে পুরোটা প্রেগনেন্সিটাকে আসলে নিরাপদ করতে পারে? হ্যাঁ, নিরাপদ করার জন্য তাদের ওই এখন কিন্তু গ্রাম অঞ্চলেও ডাক্তার খুব বেশি সচরাচর না হলে কিন্তু মাসে একবার, 15 দিনে একবার এরকম কিন্তু স্পেশালিস্ট ডাক্তারও থাকে, কমিউনিটি ক্লিনিক রয়েছে, ওখানে কিন্তু MBBS ডাক্তাররা যান। বা অনেক আরেকটু উপজেলা লেভেলে কিন্তু ইউনিয়ন লেভেলে, যেখানে এখন তো অনেক ভালো কমিউনিকেশনও অনেক ভালো হয়েছে, স্পেশালিস্টরাও কিন্তু মাসে একদিন করে অনেক জায়গায় যান। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে তারা মিনিমাম 4টা ভিজিট হলেও দিবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা একটা আছে যে 16 উইকসে একবার সে গেল,
28 উইকসে একবার গেল, 32 উইকসে একবার, 36 উইকসে একবার। আচ্ছা। এরকম মাস হিসাব করে করে সে এরকম করে 4টা ভিজিটে যেতে পারে। তাহলে তার চেক আপটাও হয়ে গেল, প্রেগনেন্সিটা কিভাবে করবে না করবে এগুলো পরামর্শ সে ওখান থেকে নিতে পারে। গ্রামে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে পুরো প্রেগনেন্সিতে তাদের একবারও কিন্তু আলট্রাসোনোগ্রাফি করা হয় না। এক্ষেত্রে আসলে আপনার কি পরামর্শ যে স্বাস্থ্য অধিদপ্তরে যারা রয়েছে, আমাদের নীতি নির্ধারক যারা রয়েছে, তাদের জন্য এটার কোনো সুব্যবস্থা করা যায় কিনা বিনামূল্যে বা স্বল্প অবশ্যই। মূল্যে? এখন কিন্তু কমিউনিটি ক্লিনিকে না হলেও উপজেলা লেভেলে কিন্তু অনেক জায়গায় গভর্নমেন্ট হসপিটালে আলট্রাসোনোগ্রামের সুবিধা রয়েছে। আচ্ছা। এবং প্রাইভেটলি তো আছে, আমি দেখি প্রাইভেটে অনেক জায়গায় অনেক রিমোটেও কিন্তু আলট্রাসোনোগ্রাম হয়, কিন্তু কোয়ালিটিটা কীরকম সেটা আমি বলতে চাই না, সেটা জানি না, কিন্তু আলট্রাসোনোগ্রাম মেশিন কিন্তু সব জায়গায় আছে। তো আমার তো অবশ্যই গভর্নমেন্টের উপর এটা একটা থাকবে, রিকোয়েস্ট থাকবে যে কমিউনিটি লেভেলের যেন মানুষ এই সুবিধাটা পায়, আলট্রাসোনোগ্রাম শুধু মেশিন না, যাতে করে স্পেশালিস্ট ডক্টরও যেন, ভালো সনোলজিস্টও যেন সেখানে থাকে, এই সুবিধাটা পাওয়া তাদের আসলেই অধিকার। এবং একই সাথে আরেকটা বিষয় কিন্তু বিভিন্ন পরিসংখ্যানে আমরা দেখেছি যে গ্রামাঞ্চলের যে প্রেগনেন্ট মায়েরা রয়েছে তাদের কিন্তু মৃত্যু হারটা একটু বেশি, কেননা তারা হসপিটালে ডেলিভারি না করে কিন্তু তারা বাসায় ডেলিভারি করছে। হ্যাঁ, অবশ্যই। বাসায় ডেলিভারি করলে যে ঝুঁকিগুলো, মাতৃমৃত্যুর কারণ যেরকম পোস্টপার্টাম হেমোরেজ, এটা কিন্তু এই যে অতিরিক্ত রক্তক্ষরণ, এখানে কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মায়ের যে মর্টালিটিটা, সেটা কিন্তু একটা হসপিটাল ডেলিভারি হলে কিন্তু এটা একটা প্রিভেন্টেবল। সত্যি কথা বলতে ইক্লামশিয়া, খিঁচুনি হয়ে যে মাটা মারা যাচ্ছে, সেটা কিন্তু আমরা একটা হসপিটালে কিন্তু আমি 100% বলবো না, তবে আমরা ম্যানেজ করতে পারি। ইভেন ইক্লামশিয়া যাতে না হয় সেই ব্যবস্থাটাও নেওয়া যায়। আর হলে যদি সাথে সাথে ট্রিটমেন্ট নিলে অবশ্যই মায়ের মর্টালিটি নিশ্চয়ই পরিবারের ভূমিকাটা অনেক বেশি অনেক বেশি। পরিবারের ভূমিকা অনেক বেশি। আমাদের নিজেদের সচেতনতা, যে মাটা প্রেগনেন্ট হবে সে যেটা কিশোরী মা হয় সে তো কিছুই বুঝবে না। এটা আমার সবচেয়ে বেশি আজকের যে কোনো কিশোরী যেন প্রেগনেন্সি না নেয়, অন্তত 20 বছর 19 বছর পার করে সে যেন প্রেগনেন্সিটা নেয়, এবং প্রেগনেন্সি হওয়ার আগে সে যেন তার শরীরের সব অবস্থাটা দেখে নেয়, তার রক্তের পরিমাণ কেমন আছে, তার ক্যালসিয়াম কেমন আছে, ভিটামিন ডি কেমন আছে, তার সব কিছু কেমন আছে, এই জিনিসটা সে যেন নিতে পারে। তার নিজের ডেভেলপমেন্ট আগে হবে, তারপর সে একটা পরিপূর্ণ শিশুর জন্ম দিতে পারবে। সে যদি নিজেই পরিপূর্ণ না হয় তাহলে এটা সম্ভব না। সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আইন আছে আমরা জানি, কিন্তু আইন প্রণয়নটা আসলে কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেই ব্যাপারে কিন্তু আমরা খুব একটা মনে হয় সচেতন নই। এক্ষেত্রে আপনার আসলে মতামত কি? আমরা আসলে নিজেরা সচেতন হতে হবে, আমাদেরকে আসলে অনেক এডুকেট করতে হবে, মানুষকে ডিসেমিনেট করতে হবে নলেজ, বিশেষ করে এই যে প্রেগনেন্সি, কন্ট্রাসেপশন, ম্যাটারনাল মর্টালিটি, এগুলো নিয়ে আলাদা আলাদা করে আমাদেরকে আসলে গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়ে, শহরে তো আছেই, শহরে আছে বলি, কিন্তু আর শহরের মধ্যেও কিন্তু হচ্ছে, সত্যি কথা। এই জিনিসগুলো আমাদের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, অর্থাৎ ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই সাথে সামাজিকভাবে আমাদের সকলেরই কিন্তু দায়িত্ব। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, আর টিভির দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নিভিএন। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।